নমস্কার। জয়েস বেঙ্গল। দেখুন, আনোয়ার আলী নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেক কথা বলার চেষ্টা করছি, অনেক প্রতিবেদন করার চেষ্টা করছি, এবং এই সাবজেক্টটা একটা ডেভেলপিং সাবজেক্ট। প্রত্যেকদিন কিছু না কিছু নতুন আপডেট আসে এই বিষয়টা নিয়ে। যে বিষয়টা আমি খুব চিত্তাকর্ষক ভাবে দেখলাম, কালকে রাত্রিরেই দেখলাম, এবং আপনাদের খেয়াল থাকবে কালকে রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডা শেষ করার আগে আপনাদের বলেছিলাম সেই বিষয়টা আজকে একটু বিস্তারিত বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আনোয়ার নিজে কি বলেছে, আনোয়ার আলী নিজে কি বলেছে, তার ভয়েসটা কি, সে এআইএফএফ কে কি জানাচ্ছে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। সংবাদ মাধ্যমে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়াতে আজকে বেরিয়েছে, আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে বা দেখতেও পারেন। আমি একটু ডিসকাশনে যেতে চাই, কারণ এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে এক্ষুনি সেটা যতক্ষণ প্রতিবেদনটা আসে। কি বলছে প্রতিবেদনে বলা হচ্ছে, সব থেকে বড় কথা, প্রতিবেদনে বলা হচ্ছে যে হ্যাম্পারিং ক্লিয়ার প্রসপেক্ট, ওয়ান পার্মানেন্ট ট্রান্সফার। তরফ থেকে এটা বলা হচ্ছে যে লম্বা লোন তার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিচ্ছে। তিনি লম্বা লোন চান না, তিনি পার্মানেন্ট কন্ট্রাক্ট চান। এবং এই প্রতিবেদন কারা করছে? টাইমস অফ ইন্ডিয়া করছে এই প্রতিবেদন। দেখুন, টাইমস অফ ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদন, দেশের সর্বভারতীয় ইংরেজি একটি দৈনিক, এবং সেখানে যে সাংবাদিক তাকে আপনারা মোটামুটি সকলেই চেনেন, এবং খুবই পরিচিত একজন ব্যক্তি। তিনি মোটামুটি বাংলায় যারা ফুটবল নিয়ে চর্চা করে, আমরা যারা ফুটবল ভালোবাসি, সকলের পরিচিত, স্বনামধন্য মার্কাস মার্কুস। টাইমস অফ ইন্ডিয়া যতদূর আমার নলেজে রয়েছে 13ই জুলাই এই প্রতিবেদন, সেখানে উনি লিখছেন। আমি প্যারা বাই প্যারা আপনাদের সঙ্গে পড়ার চেষ্টা করছি, এবং আপনারা যারা চান এই প্রতিবেদনের লিঙ্ক আমি দিয়ে দিতে পারবো। ইন্ডিয়া ডিফেন্ডার আনোয়ার আলী হ্যাজ টোল্ড দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন that he is not comfortable with a long-term loan with Mohun Bagan Supergiant and has unilaterally terminated the contract to seek a permanent transfer. যে বিষয়টা, সেই বিষয়টা থেকে তার মানে পরিষ্কার হয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লম্বা লোন চুক্তি ওনার পছন্দ নয়। উনি নিজে সেই লোন চুক্তিটা টার্মিনেট করে দিয়েছে বা শেষ করে দিয়েছে। একটা ফুটবলার সেটা পারে, সে তার নিজের চুক্তিটা শেষ করতে। আপনাদেরকে আমি ফিফার গাইডলাইন রেগুলেশন দেখিয়েছিলাম, সেখানে একটা কথা আপনাদের খেয়াল থাকবে, পরিষ্কার লেখা ছিল, এবং সেটা কিন্তু আপনারা ইন্টারনেটে অ্যাভেলেবেল, আপনারাও দেখে নিতে পারেন। ফিফা বলছে যে কোনো লোন চুক্তি 1 বছরের বেশি হবে না। 1 বছর হয়ে গেলে সেই যে ফুটবলার কিন্তু সে নিজে তার পুরনো ক্লাবে, মানে তার মাদার ক্লাবে সে ফিরে আসতে পারে। ঠিক আছে, যদি এখানে একটা যদিও আছে, যদি সে লম্বা লোন চুক্তি চায় তাকে কিন্তু লিখিত দিতে হবে। কিন্তু এক্ষেত্রে আনোয়ার নিজেই বলছেন, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে আনোয়ার আলী নিজেই বলছেন যে উনি ফেডারেশনকে বলেছেন উনি লম্বা লোন চুক্তিতে কমফোর্টেবল নন, এবং ইউনিল্যাটারালি উনি তার যে লোন চুক্তি ছিল সেই চুক্তি উনি টার্মিনেট করে দিয়েছেন, অর্থাৎ নিজেই চুক্তি থেকে বেরিয়ে এসছে। ফিফা কিন্তু এই অধিকারটা দেয় প্লেয়ারকে, সুতরাং আনোয়ার এমন কিছু করেনি যেটা ফিফা রুলের বাইরে। কি লেখা আছে বাকি প্রতিবেদনটা আপনারা দেখুন।
Indian defender Anwar Ali has told the All India Football Federation that he is not comfortable with the long-term loan with Mohun Bagan Supergiant and has unilaterally terminated the contract to seek a permanent transfer. A permanent transfer chart. Originally a Delhi FC player, Anwar joined Bagan last season and is on loan to the Kolkata Giant till May 31st, 2027 as per an agreement signed between the two clubs on January 12, 2023. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ একটা। সেই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে দিল্লি এফসি প্লেয়ার আনওয়ার মোহনবাগান সুপার জায়ান্টের লোনে গিয়েছে এবং কতদিন পর্যন্ত এই লোনটা 31শে মে 2027 পর্যন্ত এই লোনটার মেয়াদ রয়েছে এবং এই পার্মানেন্ট এই যে এগ্রিমেন্টটা এটা কবে সাইন করা হয়েছে এই ডেটটাও খুব ইম্পর্টেন্ট 12ই জানুয়ারি 2023। এখানে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে ফিফা জুলাই মাসে 2022 সালে একটা রেগুলেশন করছে, সেই রেগুলেশনে তার আরএফটিপি যেটা আছে রেগুলেশন ফর প্লেয়ার ট্রান্সফার, সেখানে সে বলছে যে 1 বছরের বেশি লম্বা লোন চুক্তি করা যাবে না এবং দুটো লোন চুক্তি হবে মিনিমাম একটা রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে আরেকটা রেজিস্ট্রেশন পিরিয়ডের মধ্যে, অর্থাৎ দুটো রেজিস্ট্রেশন পিরিয়ডের মধ্যে, আদারওয়াইজ ম্যাক্সিমাম 1 বছর, এর বেশি করা যাবে। যদি এর বেশি করতে হয় সেই খেলোয়াড়কে রিটেন দিতে হবে, যেটা আমি বললাম। এবং এটাও বলে দিচ্ছে যে 2025-এর মধ্যে সমস্ত ফিফার অধীনস্থ দেশকে এই লোন চুক্তি, বড় বড় লোন চুক্তিগুলো আছে সেগুলোকে শেষ করে দিতে হবে, অর্থাৎ 2025-এর পরে যেন না থাকে। এক্স্যাক্টলি সেই কথাটাই কিন্তু কালকে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে। ফেডারেশন নাকি বলেছে যে এমবিএসজির অধিকার আছে আনোয়ারের উপর অ্যাটলিস্ট আগামী বছরের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 2025। কিন্তু এখানে প্রশ্নটা আসে, ফিফা যখন 2022-এ রেগুলেশন বানাচ্ছে তখন আমি মানলাম তুমি এক লপ্তে কাউকে, কোনো ক্লাবকেই তুমি বলতে পারছো না যে যত লোন চুক্তি সব বাতিল করো ভাই 1 বছরের মধ্যে, সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু তুমি নতুন করে 2023 সালে এমবিএসজি কে কিভাবে এই লং টার্ম লোন চুক্তি করতে দিলে, এই প্রশ্নটা কিন্তু উঠে যাবে। এবং এই প্রশ্নটা শুধু এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে উঠবে না, এই প্রশ্নটা কিন্তু বিয়ন্ড দ্য এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যদি আদালত পর্যন্ত করায়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বিয়ন্ড দ্যাট, ফিফা কিংবা স্পোর্টস আর্বিট্রেশন যেটা ক্যাশ রয়েছে সুইজারল্যান্ডে, সেই পর্যন্ত যদি যায় তাহলেও কিন্তু এই বিষয়টা কনসিডারেশনে আসবে, এআইএফএফ কে কোয়েশ্চেন করা হতে পারে। এটা আমাদের ধারণা, আমাদের অ্যাজাম্পশন বলতে পারেন যে 2022 সালে ফিফা যেটাকে বাতিল বলছে এবং বলছে 3 বছরের মধ্যে জিনিসটা আস্তে আস্তে ফেজ আউট করে দাও, তাহলে 2023 সালে নতুন করে তুমি একটা লোন চুক্তি, লং টার্ম লোন চুক্তি কিভাবে অ্যালাউ করলে ভারতীয় ফুটবল। তো দিস ইজ আ পয়েন্ট, এটা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে কিছুটা আভাস আপনারা পেতে পারেন, কিছুটা আভাস। এরপরে কি বলা হচ্ছে, এরপরে আপনাদের চেষ্টা করব যে the 4-year contract kicked off on June 1 last year and it has the second loan agreement for the Delhi FC player after he spent 18 months in FC Goa since getting the green signal to play competitive football after a rare heart issue threatened to put an early full stop on his promising career। আপনারা সকলেই জানেন আনোয়ারের জীবনের কাহিনীটা, এবং তার এটা কিন্তু প্রথম লোন চুক্তি নয়। ও কিন্তু ওকে কোন ক্লাব নিতে চাইছিল না, তখন কিন্তু বড় হৃদয় দেখা গোয়া, তারা কিন্তু ওকে 1 বছরের লোন চুক্তিতে আইএসএল খেলায়, আইএসএল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং তারপর তাকে এই 4 বছরের লোন চুক্তিতে, এই যে দেখুন ডেটটাও 4 বছরের লোন চুক্তিতে দেওয়া আছে জুন 1, যেখানে বলা আছে সেই লোন চুক্তিতে এনবিএসজি তাকে নিজের দলে নেয়। এবার
সেটা হচ্ছে যে অন জুলাই 8, মানে এই বছরের জুলাই 8 এর কথা বলা, 2024-এ 23 বছর বয়সী ডিফেন্ডার, 23 ইয়ার্স ওল্ড ডিফেন্ডার অ্যামাং ইন্ডিয়াস বেস্ট অ্যাট দ্য মোমেন্ট, ভারতের অন্যতম সেরা, লেফট MBA Bagan stunned when he issued a notice of termination of the Indian Super League champion, that is MBSG, especially citing Article 10.1.d of FIFA's new regulation on the status and transfer of the player RFTP, that loan agreement may be concluded for a minimum duration of time between two registration period and a maximum duration of 1 year. Exactly আমি যেটা একটু আগে আপনাদের বললাম যে ফিফার ওই 10.1.d এই যে রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনটাকে কাজে লাগিয়ে কিন্তু এমবিএসজি চুক্তি সে টার্মিনেট করে দিয়েছে, নিজেই সে করছে। এবং সেই চিঠিতে এআইএফএফ কে চিঠিতে আনোয়ার আর কি লিখছে দেখুন, খুব ইম্পর্টেন্ট, এটা আনোয়ার কিন্তু, এবং সেটা টাইমস অফ ইন্ডিয়াতে বেরোচ্ছে, আমি মুখের কথা বলছি না, এটা টাইমস অফ ইন্ডিয়ার মতো একটি সর্বভারতীয় দৈনিকে লিখছে। এবং কে লিখছে? মার্কাস পারলো, কিনা ইস্ট বেঙ্গল জনতার মধ্যে এবং এমবিসি অ্যাজ এ জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট। বলছেন যে এই প্যারাগ্রাফটা ভালো করে একটু দেখবেন যে as per the above regulation, any contract and agreement regarding my loan transfer for a period longer than 1 year stands invalid. It is also pertinent to note that the loan agreement does not contain a termination clause, which in itself makes the agreement invalid. খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার মনে হয় এইটা আপডেট অফ দ্য ডে হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আনোয়ার আলী বলছে, প্রথম কথা তো আপনি একটা লং টার্ম চুক্তি দিয়েছেন যেটা কি যেটা ঠিক নয়। তারপর বলছেন যে তারপর এই লোনের পিরিয়ডটা শেষ হয়ে গেছে, সুতরাং এটা এখন ইনভ্যালিড, মানে এটার কোনো এখন মূল্য থাকে না। এবং তার থেকে বড় কথা, এই যে লোন এগ্রিমেন্টটা, এই লং টার্ম এগ্রিমেন্টটা আছে, এর মধ্যে কোনো টার্মিনেশন ক্লজ নেই, অর্থাৎ মানে আনোয়ার আলী বা ইচ্ছা করলেই কিন্তু বেরিয়ে যেতে পারবে না। এইটাই আনোয়ার আলী বলছে, এইখানেই আমার প্রশ্ন, এইটা কোনো চুক্তিতে, এমন কোনো চুক্তি হতে পারে না, সে লোন চুক্তি হোক আর যাই হোক, যেখানে কোনো টার্মিনেশন ক্লজ নেই। এক্স্যাক্টলি ও যেটা বলতে চাইছে, পয়েন্ট টু পয়েন্ট, ওয়ার্ড টু ওয়ার্ড আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, as per the above regulation, any contract and the agreement regarding my loan transfer for a period longer than 1 year stands invalid. মানে 1 বছরের বেশি যদি কোনো লোন চুক্তি হয় তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড। এবং কিভাবে ও বলছে? ফিফার রেগুলেশন অনুযায়ী বলছে। তারপর যেটা বলছে, এটা অলসো পার্টিনেন্ট টু নোট দ্যাট দ্য লোন এগ্রিমেন্ট ডাজ নট কন্টেন আ টার্মিনেশন ক্লজ, মানে ওই এগ্রিমেন্টটার মধ্যে এমন কোথাও কোনো টার্মিনেশন ক্লজ নেই যেটা কিনা এই এগ্রিমেন্টটাকে ইনভ্যালিড করে দেয়, অর্থাৎ এই এগ্রিমেন্টটাকে বাতিল করে দেয়। টার্মিনেশন ক্লজ এক্স্যাক্টলি ব্যাপারটা কি, যে ছেড়ে বেরিয়ে আসার জায়গা, ছেড়ে বেরিয়ে আসার একটা অপশন, সেটা কিন্তু এই লোন এগ্রিমেন্টে ছিল না। আনোয়ার আলী পরিষ্কার বলছে এই জন্য এটা ইনভ্যালিড হতে পারে। নিশ্চয়ই তার সঙ্গে তার লয়ার্স রয়েছে, তার যে গার্জিয়ান রঞ্জিত বাজাজ, এখানে তিনি নিশ্চয়ই আইনের পরামর্শ নিচ্ছেন, সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আসছে। এবার এখানে উনি কি বলছেন, সিগনিফিকেন্টলি এআইএফএফ হ্যাজ নট ইয়েট ইমপ্লিমেন্টেড দ্য রুল, মানে যেটা মার্কাস লিখছে, সিগনিফিকেন্টলি এআইএফএফ হ্যাজ নট implemented the rule and federation has time till June 2025 to adopt the change, and at least for now are counting on its own RFTP for domestic player। যেটা একটু আগে বললাম যে ফেডারেশন এইটা কিন্তু ইমপ্লিমেন্ট করেনি ফিফার গাইডলাইনটাকে, এবং 2025-এর জুন, সরি আমি এটা জানুয়ারি বোধহয় আগে বলে ফেললাম, এটা এখানে মার্কাস লিখছে 25-এর জুন এই চেঞ্জটাকে অ্যাডপ্ট করার সময় আছে, চেঞ্জটাকে আনার সময় আছে, যেটা এআইএফএফ মনে করছে। এবং ইন দি মিন টাইম তাদের নিজের আরএফটিপি ডোমেস্টিক প্লেয়ারদের উপর তারা চালাচ্ছে, সেই আরএফটিপি অনুযায়ী যে লং টার্ম চুক্তি হতে পারে। ঠিক আছে,
এইখানেই যেটা মনে করা হচ্ছে যে যদি তুমি মনে করো তোমার নিজের আরএফটিপি অনুযায়ী লং টার্ম চুক্তি হতে পারে, তো তুমি ফিফার আরএফটিপিটাকে তুমি ভায়োলেট করছো বা এটাকে তুমি ইটসেলফ চ্যালেঞ্জ করছো। সুতরাং আদালতে যখন যাবে তখন আদালত, এটা আমরা অ্যাজিউম করতে পারি, আদালত কোয়েশ্চেন করবে যে তুমি ফিফার আন্ডারে খেলছো, তাহলে ফিফার রুলটা এই খুব গুরুত্বপূর্ণ রুল, মানে এলিতেলি রুল নয় এটা। ফিফার এই রুলটা বলছে সরাসরি ইউথ ডেভেলপ, একটা দেশের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, একটা দেশের ফুটবলারের ভবিষ্যৎ কি হবে। তো এই সেন্সিটিভ রুলটা তুমি কেন অ্যাপ্লাই করছো না, কি অভিসন্ধিতে অ্যাপ্লাই করছো না, কার স্বার্থ রক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করছো না, সেটা কিন্তু আমার মনে হয় এআইএফএফ কোয়েশ্চেনের মুখে পড়তে পারে, অবভিয়াসলি পারে, ইফ দিস কেস গোজ টু দ্য কোর্ট অফ ল। কালকে আমি যেটা আপনাদের কিছুটা বলেছি। এবার আনোয়ারের কোট আনকোট দেখুন কি বলছে, খুব গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। বলছে as at this stage of my career I am not comfortable being a professional on loan for such a long period as it is hampering my career prospect। বলছে এত বড় লম্বা লোন হলে সেটা আমার ক্যারিয়ারের 12টা বাজাবে বা অ্যাটলিস্ট আমার ক্যারিয়ারের ক্ষতি করবে, আমি সেটা বাংলায় বলার চেষ্টা করলাম। ঠিক আছে, আনোয়ার কিন্তু সেটা লিখছে ইমেলে এআইএফএফ কে, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে সেটা লিখছে, যেখানে প্লেয়ার রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেখানে লিখছে। দেয়ারফর I have asked Delhi FC to reinstigate me and discuss my permanent transfer option within the transfer window so that uh, I do not lose out on my opportunity to earn my livelihood for the best of my capability। সুতরাং আমি দিল্লি এফসি কে রিকোয়েস্ট করেছিলাম, যারা আমার প্যারেন্ট ক্লাব, তাদেরকে যে আমার একটা পার্মানেন্ট ট্রান্সফারের ব্যবস্থা করুন, যাতে আমি অ্যাজ এ ফুটবলার আমার নিজের পেটটা চালাতে পারি ঠিকঠাক, এটা আমার মানে একটা অধিকারের মধ্যে পড়ে। তো এটাই মোটামুটি বাংলা করে আমি আপনাদের বলার চেষ্টা করলাম। লাইন টু লাইন বাংলা করা তো সম্ভব নয়, কিন্তু যেটা আনোয়ার বলতে চাইছে আর কি। Bagan were taken aback by the termination notice and instead responded by telling the defender that he should join training on July 19 when the senior team is expected to start preparation for the session ahead। 19 তারিখে তাকে জয়েন করতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা লিগের জন্য তার রেজিস্ট্রেশন করতে গিয়েছিল এমবিএসজি, কিন্তু সেখানে তার ধাক্কা খেয়েছে। আইএফএ পরিষ্কার বলে দিয়েছে যতক্ষণ না প্লেয়ার স্ট্যাটাস কমিটি এআইএফএফ কিছু সিদ্ধান্ত দিচ্ছে ততক্ষণ তারা কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে একটা ব্যাপার, সেটা আমি আপনাদের বলে দিই, সেটাও আজকের কাগজে বেরিয়েছে, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। জাস্ট এ মিনিট। সেখানেও কিন্তু এখানে এটা আমি আপনাদের বলে দিচ্ছি, সেখানে এটা আজকে লিখছে বাই দ্য ওয়ে টাইমস অফ ইন্ডিয়া আজকাল, দুটোই আমার প্রাক্তন অর্গানাইজেশন। আই হ্যাভ সার্ভ বোথ দিস কোম্পানি ইন ডিফারেন্ট ক্যাপাসিটি, ডিফারেন্ট টাইম। তো আজকাল কি লিখছে, আজকাল লিখছে যে এগুলোর এর মধ্যে শুক্রবার মোহনবাগানের পক্ষ থেকে দাবি করা হলো আনোয়ারকে কলকাতা লিগের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। আর অনেক রাতের দিকে আইএফএ সূত্রে জানা গেল আনোয়ারকে রেজিস্ট্রেশন করানোর জন্য কলকাতা লিগের সিএমএস কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেমে মোহনবাগান অনলাইনে আবেদন করেছে, কিন্তু লিগের একজন ফুটবলারকে করেছে, কিন্তু লিগে একজন ফুটবলারকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে গেলে সংশ্লিষ্ট ফুটবলারের পরিচয়পত্রের সঙ্গে বিশেষ কার্ড আইএফএ কে দিতে হয়। সেইটা এখনো এমবিএসজি সূত্রে সেটা আসেনি। এখানে বিষয়টা হচ্ছে এই কার্ডের মধ্যে আনোয়ারের কিন্তু একটা সিগনেচার দরকার আছে, যেটা আমি শুনলাম, আমার শোনা কথা। তো এই বিষয়টা নিয়ে কিন্তু তারা আটকে আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখন পুরো বিষয়টার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কালকে যে সাংবাদিক আনোয়ারের এগ্রিমেন্টের বিষয়টা ব্রেক করেছিল, স্পোর্টস স্টারের সাংবাদিক নীলাদ্রি, সে একটা সামাও সোশ্যাল মিডিয়াতে বোধহয় একটা ভিডিও ছেড়েছে। সেখানে আমার শোনা হয়নি, আমাকে অনেকে বললো সেখানে ও একটা ক্লজের কথা বলেছে, যদি এখানে আনোয়ার যদি গিলটি ফেস করে তাহলে আনোয়ারও শাস্তি পাবে এবং ইস্ট বেঙ্গলও শাস্তি পাবে, কারণ আনোয়ার ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করেছে। এটা খুব স্বাভাবিক বিষয়, আমি এটা নিয়ে আপনারা অনেকে চিন্তা প্রকাশ করেছিলেন। আমি বলতে চাই এটা খুবই স্বাভাবিক বিষয়, যদি কেউ ভুল করে থাকে সে তো শাস্তি পাবে, কিন্তু এখানে একটা বিষয় দেখার আছে,
একটা কথা জানবেন, আমি আপনাদের বলে থাকি, এই ডেলিকেট পয়েন্টটা হয়তো আপনাদের কেউ কখনো বলবে না, অবভিয়াসলি যারা খবরের কাগজে যারা এক্সপিরিয়েন্স রিপোর্টার তারা নিশ্চয়ই লিখবে বা লিখেছে যে এই ডিলটার মাঝে, এই পুরো গন্ডগোলটার মাঝে না ইস্ট বেঙ্গল নেই, এই পুরো গন্ডগোলটার মাঝে ইস্ট বেঙ্গল নেই। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন, কিভাবে বলছেন ইস্ট বেঙ্গল তো 5 বছরের চুক্তি করেছে, সেটা সত্যি কথা, সেটা সত্যি কথা, কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি এবং মুখে পুরো কুলুপ। এআইএফএফ এর তরফ থেকেও কিন্তু সেটা স্বীকার করা হয়নি, পুরো মুখে কুলুপ। কারণ কি, এআইএফএফ জানেই না, অফিসিয়ালি জানে না, আনঅফিসিয়ালি মিডিয়া থেকে খবর পাচ্ছে, এইসব বিভিন্ন জায়গা থেকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে খবর পাচ্ছি, কিন্তু অফিসিয়ালি এআইএফএফ এখনো জানে না যে আনোয়ার ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করেছে। কারণ ইস্ট বেঙ্গল এটাই হবে, চুক্তিপত্র এআইএফএফ কে জমাই করেন। ইস্ট বেঙ্গল ইজ নট supposed to submit the contract to AIFF regarding আনোয়ার, যেটা আনোয়ার আলী সই করেছে। কেন করবে? যেটা যখনই ইসলাম করতে যাবে তখনই যে ঝামেলা পড়ে যাবে। কারণ কি, এই ম্যাটারটা এখন অলমোস্ট সাবজুডিস ম্যাটারের জায়গায় চলে গেছে। ইস্ট বেঙ্গল যে কাজটা করেছে খুব ডেলিকেট কাজ করেছে। আমি আপনাদের বলেছিলাম না, কর্পোরেট, এখানে ইমামিও কর্পোরেট, আরপিএসজিও কর্পোরেট, যারা তারা যে তারা কিন্তু মানে আইনটা আমার আপনার থেকে 1000 গুণ ভালো বোঝে এবং তাদের হাতে বড় বড় লয়ার রয়েছে। ইস্ট বেঙ্গল যে কাজটা, আমি যেটা বুঝলাম, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, ইস্ট বেঙ্গল যে কাজটা করেছে সেই কাজটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল একটা কন্ট্রাক্ট সই করিয়েছে। হোয়াট টাইপ অফ কন্ট্রাক্ট ইট মে বি, আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, সেটা জানা সম্ভব নয়। অনেকেই বলছেন, যেটা প্রচলিত মতামত, যে 5 বছরের পার্মানেন্ট চুক্তিতে আনোয়ারকে সাইন করা হয়েছে। ঠিক আছে, 5 বছরের পার্মানেন্ট চুক্তি। এইবার দ্যাট হোয়াট এভার ইট মে বি, এটা প্রি কন্ট্রাক্ট হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, এটা আমি এটার দিকে আমি যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না ইস্ট বেঙ্গল এই চুক্তিটা এআইএফএফ কে সাবমিট করছে ততক্ষণ পর্যন্ত এই চুক্তিটার কোনো ভ্যালু নেই। যেহেতু ভ্যালু নেই, সুতরাং ইস্ট বেঙ্গলও পিকচারের মধ্যে নেই। এখন লড়াই হচ্ছে দুপক্ষের, এনবিএসজি ভার্সেস দিল্লি এফসি। এখানে রেফারির ভূমিকায় আপাতত যে রয়েছে সে হচ্ছে এআই, এর মাঝে ইস্ট বেঙ্গল নেই, সুতরাং এখানে শাস্তি পাওয়া ইত্যাদি ইত্যাদি কোনো ব্যাপারই থাকছে না। ইস্ট বেঙ্গল যখন এর মাঝে আসবে তখন তো শাস্তির ব্যাপার, কারণ কি তখন ইস্ট বেঙ্গল চুক্তিটা সামনে আনবে যে আমার কাছে আনোয়ারের কিন্তু প্রি কন্ট্রাক্ট রয়েছে বা কন্ট্রাক্ট রয়েছে। কখন আনবে? যখন আনোয়ার কিন্তু এই পুরো ঝামেলাটা থেকে বেরিয়ে আসবে, তখন ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি আনবে চুক্তিটা সামনে। ঠিক আছে, আনোয়ার প্লেয়ার স্ট্যাটাস কমিটি নয় বলে দিল, যখন আনোয়ারের পক্ষে রায় দিল, যেই মুহূর্তে রায় দেবে ইস্ট বেঙ্গল সেই মুহূর্তে চুক্তি নিয়ে হাজির হয়ে যাবে। দেখুন, আনোয়ার আমার প্লেয়ার, আমি আনোয়ারকে প্রি কন্ট্রাক্ট করিয়ে রেখেছি বা কন্ট্রাক্ট করিয়েছি, যা হোয়াট এভার ইট মে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তো চুক্তিটা মানে এই মুহূর্তে তো অফিসিয়ালি সেটা দেখাবেই না। সুতরাং সেক্ষেত্রে দেখুন, চণ্ডীগড়ের কোনো হোটেলে বসে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা আর আনোয়ারের গডফাদার বলুন বা অভিভাবক বলুন, তারা মটন বিরিয়ানি খেয়েছে নাকি ইলিশ মাছ ভাত খেয়েছে, সেটা নিয়ে তো আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, ফেডারেশনেরও মাথা ব্যথা নেই। মেন বিষয় হচ্ছে আনোয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের কি চুক্তি হয়ে থাকতে পারে, কিন্তু সেটা কি আপনি অফিসিয়ালি জানেন? এখন ইস্ট বেঙ্গল বলেনি, ফেডারেশনও বলেনি, আনোয়ারও বলেনি। এই আনোয়ারের পুরো আপনারা এই প্রতিবেদনটা দেখলেন, সেই প্রতিবেদনের মধ্যে কোথাও কি লেখা দেখলেন যে আনোয়ার বলেছে আমি ইস্ট বেঙ্গলে খেলতে চাই বা ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করেছি? না। সুতরাং এখানে ইস্ট বেঙ্গল আসছে কোথায়? সুতরাং ম্যাটার ইজ কমপ্লিটলি টুইন দিল্লি এফসি এন্ড এমবিএসজি, মাঝখানে রেফারি হচ্ছে এআইএফ। সুতরাং পরিষ্কার জানো, এখানে আমাদের অন্তত আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলছে, অন্তত সেরকম ভাবে কোনো মানে ইস্ট বেঙ্গলের অন্তত সেরকম ভাবে কোনো চাপ নেই। যখনই আনোয়ার বিষয়টা সেটেলমেন্টের জায়গাতে চলে আসবে, আনোয়ারের পক্ষে রায় যাবে, তখন ইস্ট বেঙ্গল চুক্তি নিয়ে হাজির হয়ে যাবে। যদি আনোয়ারের পক্ষে রায় না যায়, তাহলে আনোয়ার কিন্তু হায়ার কোর্টে যাবে, তাদের রায়ের অপেক্ষায় থাকবে। সুতরাং কি হবে না হবে সেটা আগামী দিন সেটা আমরা জানতে পারবো। বাট এক কথা পরিষ্কার, আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করেছে, সেটা যেমন ঠিক,
কিন্তু সেটা অফিসিয়ালি আমি আপনি কিন্তু কেউ এখনো বলতে পারি না, কারণ চুক্তিটা কিন্তু ইস্ট বেঙ্গল সামনে আনেনি। যতক্ষণ না সামনে আনছেন আপনি কিন্তু টেকনিক্যালি ইস্ট বেঙ্গলকে দোষারোপের জায়গাতে, মানে ইস্ট বেঙ্গলকে দোষারোপ করতে পারবেন না আপনি, মানে যত বড় কেউ হোক না কেন। তো যাই হোক, এনিওয়েজ এইটুকুনি বলার ছিল। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন। আর একটা কথা, আপনারা অনেকে সব ভিডিও দেখেন, প্রোগ্রাম দেখেন, সব কিছু দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা করেন না বা করতে ভুলে যান। আমি জোরহাত করছি, ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব, প্লিজ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যখনই আমাদের অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন। ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।